সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে আবার এসেছি অনলাইন ক্লাসের মাধ্যমে। তো আমি কথা দীর্ঘায়িত না করে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আজ তোমাদের সাথে আলোচনা করব। আমি আব্দুল গনি, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, 18 বাড়ি ডিগ্রি কলেজ, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। তো পৌরনীতি প্রথম অধ্যায়ে আলোচনা করতে গিয়ে আমাদের যে কথাটা না বললেই নয়, আজকের এই যে রাষ্ট্র ব্যবস্থা এর উত্তরণ ঘটেছে মূলত গ্রিস থেকে। গ্রিস কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রে বিভক্ত ছিল এবং মহান গুরু সক্রেটিসের মাধ্যমে মূলত আমাদের ভাবধারাগুলো আজকের অবস্থায় উপনীত হয়েছে। তোমরা অবশ্যই সক্রেটিসের নাম শুনেছ, একজন মহান রাষ্ট্র দার্শনিক, যিনি লিখতে বা পড়তে জানতেন না কিন্তু ছিলেন মুক্ত চিন্তার অধিকারী। এবং তারই হাত ধরে পরবর্তী সময়ে আবির্ভূত হন মহামতি প্লেটোর, যিনি তার গুরুর সেই অপূর্ণতা, সেই ল্যাকিংস, সেই দুর্বলতা অনুভব করে পরবর্তী সময়ে একাডেমি নামক শিক্ষায়তনের সৃষ্টি করেন এবং তিনি কিছু গ্রন্থ লেখায় মনোনিবেশ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে তোমার দ্য রিপাবলিক, দ্য স্টেটমেন্ট, দ্য এথিক্স, ইত্যাদি। তো তিনি মূলত দ্য রিপাবলিক, যেটা একটি কালোজয়ী গ্রন্থ, এর মাধ্যমে তিনি আদর্শ রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। পরবর্তী সময়ে প্লেটোর সুযোগ্য শিষ্য হিসেবে আবির্ভূত হন এরিস্টটল, যাকে আমরা দ্য ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স হিসেবে জানি। তো এই এরিস্টটল, যাকে আমরা বলি পৌরনীতির জনক, এরিস্টটল ওই তার গুরুর প্লেটোর ধারাবাহিকতায় তিনি একটি রাষ্ট্রকে কীভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় এই উপলব্ধি থেকে গ্রন্থ লেখেন। তিনি লিখেন দ্য পলিটিক্স। তো এই যে দ্য পলিটিক্স গ্রন্থ, এর মাধ্যমে তিনি মূলত রাষ্ট্রের সরকার ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছেন। তো আমরা যদি ধারাবাহিকভাবে বলি, ওই স্টেপ টু স্টেপ, সক্রেটিসের শিষ্য হিসেবে কি আবির্ভূত হন প্লেটোর শিষ্য হিসেবে আবির্ভূত হন এরিস্টটল, এবং এরিস্টটলের সুযোগ্য শিষ্য ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। তো আমরা সেখানে আর ডিটেলস যাচ্ছি না, তোমরা উচ্চতর ক্লাসে এই ব্যাপারে বিস্তারিত জানতে পারবে। তো আমাদের আজকের বিষয় হচ্ছে পৌরনীতি। এই যে পৌরনীতি শব্দটি, এই পৌরনীতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স, CIVICS, সিভিক্স। এবং এই যে সিভিক্স শব্দটি, এটা আবার এসেছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। কি বলেছি? ল্যাটিন শব্দ CIVIS, সিভিস, এবং সিভিটাস, CIVITAS। এই সিভিস শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিটিজেন, আর সিভিটাস শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিটি স্টেট। খেয়াল করেছো কি কথাটা? এগেন, পৌরনীতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে, কে বলছে? সিভিক্স, CIVICS। এবং এই সিভিক্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে, CIVIS সিভিস এবং CIVITAS সিভিটাস। সিভিস শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিটিজেন, আর সিভিটাস শব্দের ইংরেজি প্রতিশব্দ কি বলেছি? সিটি স্টেট। তাহলে আলটিমেটলি আমরা বুঝে গেছি, তাহলে বাংলা কি দাঁড়ায়? সিটিজেন মানে নাগরিক, আর সিটি স্টেট নগর রাষ্ট্র। তাহলে শাব্দিক ব্যাখ্যায় যদি আমরা বলতে চাই যে পৌরনীতি বলতে আমরা কি বুঝি, শাব্দিক ব্যাখ্যায় আমরা বলতে পারি নগর রাষ্ট্রের অধিবাসীদের নিয়ে যে শাস্ত্র বা যে গ্রন্থ বা যে বই আলোচনা করে তাকে আমরা বলবো পৌরনীতি। কি বলেছি? নগর রাষ্ট্রের অধিবাসীদের মানে নাগরিকদের নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে আমরা বলবো কি? পৌরনীতি। এটা হচ্ছে শাব্দিক ব্যাখ্যা বা উৎপত্তিগত ব্যাখ্যা।
তাহলে আমরা যদি আরেকটু ডিটেলসে যেতে চাই কি পাই? পৌরনীতির সংজ্ঞা প্রদান করতে গিয়ে বিভিন্ন রাষ্ট্র দার্শনিক বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এর মধ্যে আছেন তোমার E.M. হোয়াইট। তিনি বলছেন নাগরিকতার সাথে জড়িত, কি বলছেন দেখো, নাগরিকতার সাথে জড়িত সব প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে তিনি বলছেন পৌরনীতি। এটা কার সংজ্ঞা বলেছি? E.M. হোয়াইট। তিনি আরও বলেন পৌরনীতি হলো জ্ঞানের সেই শাখা, কি বলছেন? পৌরনীতি হলো জ্ঞানের সেই শাখা যা নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে আলোচনা করে। তাহলে E.M. হোয়াইটের যে সংজ্ঞাটা আছে এখানে কিন্তু ডিটেলস কথাগুলো চলে এসেছে। নাগরিকতার সাথে জড়িত সব ধরনের প্রশ্ন, সেটা তার নাগরিকের কি অতীত হতে পারে, বর্তমান হতে পারে, কিংবা ভবিষ্যৎ হতে পারে। আবার কে নাগরিকতার সাথে জড়িত স্থানীয় বিষয় হতে পারে, জাতীয় বা রাষ্ট্রীয় সীমানার বিষয়গুলো হতে পারে, আন্তর্জাতিক বা মানবতার সাথে জড়িত বিষয়গুলো হতে পারে। সকল বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে E.M. হোয়াইট বলছেন কি, এটা হচ্ছে পৌরনীতি। আবার F.I. গ্লাউড বলছেন যেসব প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে করে এবং অধিকার ভোগ করে তাকে বলছেন পৌরনীতি। অর্থাৎ F.I. গ্লাউডের মতে পৌরনীতিটা কি? এটা হচ্ছে অধিকার এবং কর্তব্য সংক্রান্ত বিজ্ঞান। হ্যাঁ, পৌরনীতির বিষয়টাকে আমরা তোমার দুই ভাগে ব্যাখ্যা দিতে পারি। একটা হচ্ছে সংকীর্ণ অর্থে, আর একটা হচ্ছে ব্যাপক অর্থে। সংকীর্ণ অর্থে আমরা বলি যে অধিকার এবং কর্তব্য সংক্রান্ত বিজ্ঞান, আর যখন ব্যাপক অর্থে বলবো তখন ওই যে E.M. হোয়াইটের সংজ্ঞাটাকে আমরা বিশ্লেষণ করব। তিনি কি বলছেন? নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন, কি নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন, সেটা কি হতে পারে? নাগরিকের অতীত হতে পারে, নাগরিকের বর্তমান, ভবিষ্যৎ হতে পারে, এবং নাগরিকতার সাথে জড়িত স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বা মানবতার সাথে জড়িত সকল প্রশ্ন, সব বিষয় নিয়ে যখন আলোচিত হবে তাকে বলা হবে কি? পৌরনীতি। আরও অনেকগুলো সংজ্ঞা আছে, হ্যাঁ, তোমাদের বইগুলোতে আছে, ডিটেলস আছে, তোমরা সেগুলো পড়তে পারো। তো এখানে তোমরা কিছু বই মার্কেটে পাওয়া যায়, অলরেডি তোমার নতুন এডিশনগুলো চলে এসেছে, আমার হাতেও চলে এসেছে। তার মধ্যে আমি যেগুলো আমার হাতে এসেছে অলরেডি, তোমাদের এর আগেও আমি বলেছি যে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, যেটা তোমার বের করেছে অক্ষরপত্র প্রকাশনী। তাছাড়া আমার হাতে আরেকটি নতুন বই এসেছে, সেটা হলো তোমার কাজল ব্রাদার্স বের করেছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র। হ্যাঁ, কাজল ব্রাদার্স এই বইটি বের করেছে, তোমরা এই বইটিও দেখতে পারো। তাছাড়া আমার কাছে এসেছে মোজাম্মেল হক স্যারের হাসান বুক হাউস। হ্যাঁ, মোজাম্মেল হক স্যারের হাসান বুক হাউস এই বইটি বের করেছে। এছাড়া আরও বই আছে আমার জানা মতে, পুঁথিনিলয় আছে, যদিও আমার হাতে এখনও আসেনি। তো আমরা যে বিষয়টা কথা বলতেছিলাম যে পৌরনীতির সংজ্ঞা দিতে গিয়ে আমরা E.M. হোয়াইটের সংজ্ঞাটা দেখলাম, F.I. গ্লাউডের সংজ্ঞাটা আমরা দেখলাম। তাছাড়াও আছে তোমার ফ্রেডারিক জেমস গুল্ড, তিনি একটি সংজ্ঞা দিয়েছেন। এছাড়া আছে তোমার ওয়েবস্টার ইন্টারন্যাশনাল ডিকশনারিতে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। তারপর এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে একটি সংজ্ঞা দেওয়া হয়েছে। তো আবার ঢাকা ইউনিভার্সিটির ডক্টর মোহাব্বত খান তিনিও একটি সংজ্ঞা দিয়েছেন। তো প্রশ্ন হলো আমাদের, তোমরা একদম নতুন শিক্ষার্থী হিসেবে প্রশ্ন করতে পারো, স্যার আমরা আসলে কোনগুলো পড়বো? জানার জন্য, বোঝার জন্য তোমরা বইটা থেকে সবগুলোই পড়বে। আর আসলে ইন্টারমিডিয়েট লেভেলে 2 বা 3টা সংজ্ঞা মনে রাখলেই যথেষ্ট। তবে অবশ্যই পৌরনীতির সংজ্ঞা বিশ্লেষণ করতে গিয়ে E.M. হোয়াইটের সংজ্ঞা এবং F.I. গ্লাউডের সংজ্ঞা তোমার ব্যাখ্যা করতেই হবে। হ্যাঁ, এই দুটো ব্যাখ্যা করবে, অবশ্যই করবে। আর যে কথাটা বলছিলাম যে পৌরনীতির এই যে ধারাবাহিকতা, পৌরনীতির শাব্দিক যে ব্যাখ্যা, এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাই। তাহলে পৌরনীতির এই যে শব্দটা যেটা আমরা বাংলায় ব্যবহার করছি, এখন এটার ব্যাখ্যা দিয়ে আজকের ক্লাসটা আমি তোমাদের শেষ করব। পৌরনীতি, এখানে কিন্তু দুটো অংশ, কি কি? পৌর, আরেকটা হচ্ছে নীতি। পৌর যেটা শব্দটার উৎপত্তিস্থল সংস্কৃত শব্দ পুর থেকে, পুর, এই পুর শব্দটার আরেকটি প্রতিশব্দ হচ্ছে নগর বা শহর। কি বলছি? নগর বা শহর।
আর নীতি। নীতি মানে কি? নিয়ম কানুন, নিয়ম আইন কানুন, হ্যাঁ, নীতিমালা। তাহলে পৌরনীতি, নগরের নিয়ম, শহরের নিয়ম। লক্ষ্য করে দেখো, আজকে আমাদের ওই পার্শ্ববর্তী কলকাতা অঞ্চলের কারোর সাথে যদি তোমার কথা হয়, আমরা যেটাকে বলি পৌরসভা, ওরা বলে পুরসভা। পৌরবাসী, ওরা বলে পুরভাষী, মানে নগরভাষী, শহরবাসী। বুঝতেছো কি কথাগুলো? তাহলে নগরবাসীদের বা পুরবাসীদের নিয়ম কানুন যে শাস্ত্রে আলোচিত হয় তাই পৌরনীতি। তাহলে নগরবাসীদের নিয়ম কানুন মানে কি? এই আমরা চলে যেতে হবে এরিস্টটলের কাছে। আমরা মানুষকে বলছি আশরাফুল মখলুকাত, আমাদের ধর্ম বলছে মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব। পৌরবিজ্ঞানের জনক এরিস্টটল, তিনি বলছেন ম্যান ইজ বাই বার্থ অ্যান্ড নেচার কে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল বিং। সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল বিং। সাথে সাথে তিনি আরেকটি কথা বলেছেন, দি ম্যান হু ডাজ নট লিভ ইন এ সোসাইটি ইজ এ বিস্ট অর এ গড। কি বললেন? যে ব্যক্তি সমাজে বাস করে না, হয় সে পশু না হয় দেবতা। তার মানে কি? এরিস্টটল বলতে চাচ্ছেন ম্যান ইজ বাই বার্থ অ্যান্ড নেচার সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল বিং। সামাজিক এবং রাজনৈতিক জীব, সমাজবদ্ধ মানুষ হিসেবে আমরা একে অন্যের পরিপূরক হিসেবে বসবাস করি। একজন অন্যজনের সুখ দুঃখ হাসি কান্না ব্যথা বেদনা এগুলো ভাগ করে একসাথে থাকি। অন্যান্য প্রাণীর মধ্যে কিন্তু এই বিষয়টা নেই। মানুষ হিসেবে আমরা সেটা আছি। সৃষ্টির সারা জীব হিসেবে আমরা একজন আরেকজনের সাথে কথা বলে রিক্রিয়েশন করি, একজন আরেকজনকে সহযোগিতা করি। ওই সহযোগিতার মনোভাবটা কি আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম কি, যে ম্যান ইজ বাই বার্থ এন্ড নেচার সেলফিশ অ্যান্ড ইগোইস্টিক। মানুষ জন্মগত এবং প্রকৃতিগতভাবে স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক। নিজের স্বার্থগুলোকে উদ্ধার করার জন্যে, নিজের স্বার্থগুলোকে মেটানোর জন্যই আমরা অন্যের সাথে মিশি। এখন প্রশ্ন হলো যে বিশ্ব ব্যবস্থাটা কি? হ্যাঁ, আমাদের পৌরনীতিতে আরও পরবর্তী সময়ে আমাদের বিষয়ে অনেক আলোচনা আসবে। তার মধ্যে কিছু কিছু কথা আছে, যেমন চেক অ্যান্ড ব্যালেন্স, হ্যাঁ, সিস্টেম। তারপর তোমার কি রয়েছে? লেনদেন, একটা কথা আমরা ব্যবহার করি না, আদান প্রদান, গিভ অ্যান্ড টেক। হ্যাঁ, তুমি কাউকে কারণিকের থেকে কিছু পেতে চাও, তাকে কিছু দিতে হবে। আর যদি রিলেশনটা এক পেশে হয় তাহলে সেটা কিন্তু বেশি দিন থাকে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তোমার অন্যকে উপকার করার চিন্তা ভাবনা থাকতে হবে মাথায়। অন্যের ফিলিংসগুলো, অনুভূতিগুলোকে মূল্যায়ন করার মানসিকতা থাকতে হবে, তাহলে না তোমারটাকে অন্য মূল্যায়ন করবে, এটাই স্বাভাবিক। তো আমাদের পৌরনীতির যে বিষয়টা, এটা একটা সামগ্রিক ব্যাপক বিষয়। পৌরনীতিকে বলা হয় কেমন বিজ্ঞান? আচরণগত বিজ্ঞান। কার আচরণ? মানুষের আচরণ। কেন মানুষের আচরণ? পৌরনীতির সামগ্রিক আলোচ্য সূচির অংশই হচ্ছে নাগরিক বা জনগণ বা মানুষ। এখন এই জন্য তোমার এরিস্টটল বলছেন যে পৌরনীতি একটা বিজ্ঞান। কেমন বিজ্ঞান? আচরণিক বিজ্ঞান বা আচরণগত বিজ্ঞান। কেন আচরণগত বিজ্ঞান? পৌরনীতি মানুষের আচার আচরণ, বিহেভিয়ার, এগুলো নিয়ে আলোচনা করে, মানুষের চাওয়া পাওয়া এগুলো নিয়ে আলোচনা করে। এভাবেই মূলত পৌরনীতির বিষয়গুলো ডেভেলপ হয়। তাহলে পৌরনীতি আমরা কেন পড়ব? এক কথায়, পৌরনীতি আমরা কেন পড়ব? পৌরনীতি আমরা পড়ব কি? সমাজে সুন্দরভাবে বসবাস করার জন্য, রাষ্ট্রে সুন্দরভাবে বসবাস করার জন্য, অধিকার এবং কর্তব্য সম্পর্কে জানার জন্যে। হ্যাঁ, তোমার পরিবারের সাথে রাষ্ট্রের, সমাজের সাথে রাষ্ট্রের সাথে আন্তর্জাতিকতা সম্পর্কগুলো নির্ণয় করার জন্য। ওই যে ইএম হোয়াইটের সংজ্ঞায় এক কথায় যেটা বলা হয়েছে যে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন বলতে সেটা কি হবে? সেটা অতীত হবে, বর্তমান হবে, ভবিষ্যৎ হবে। হ্যাঁ, অনেকে বলে অতীত তো সেটা ইতিহাস। হ্যাঁ, এই ইতিহাস যে বিষয়, ইতিহাস বলো, সমাজকর্ম বলো, অর্থনীতি বলো, একটা সময় পৌরনীতিরই অংশ ছিল। হ্যাঁ, মানুষের সময়ের অতিবাহিত হওয়ার কারণে, দিনের পর দিন যাওয়ার কারণে, হ্যাঁ, পৌরনীতির কলেবর বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আজকে অন্য বিজ্ঞানগুলোর বা অন্য বিষয়গুলোর সৃষ্টি এই পৌরনীতি থেকে। আজকে ইতিহাসকে আলাদা করা হয়েছে, সমাজকর্মকে আলাদা করা হয়েছে, অর্থনীতিকে আলাদা করা হয়েছে। পৌরনীতিকে যদি বলি আমরা পরিকল্পনা প্রণয়নকারী বিজ্ঞান, অর্থনীতি সেটাকে বাস্তবায়নের বিজ্ঞান। বোঝাতে পারছি? ইতিহাস, এক্ষেত্রে ইতিহাস এবং পৌরনীতির একটা সূক্ষ্ম যে পার্থক্যটা, সেটাকে এইভাবে নির্ণয় করা হয় যে হিস্ট্রি ইজ পাস্ট পলিটিক্স, অর্থাৎ অতীত কর্মগুলো, অতীত রাজনীতিগুলোই হচ্ছে ইতিহাস, অ্যান্ড পলিটিক্স ইজ প্রেজেন্ট হিস্ট্রি। হ্যাঁ,
পলিটিক্সটা কি, মানে রাজনীতি বা পৌরনীতিটা কি? রাজনীতি হচ্ছে পৌরনীতির সমার্থক একটি শব্দ। হ্যাঁ, পৌরনীতিটা কি? সেটা হচ্ছে তোমার চলমান ইতিহাস। এই যে মনে করো তোমাদের ক্লাসটা আমি যখন শুরু করেছিলাম, কিছু সময় তো অতিবাহিত হয়েছে, এই যে সময়টা অতিবাহিত হয়েছে সেটা ইতিহাস হয়ে গেছে। আর এই যে এখন আমরা যেটা করছি চলমান, এটাই হচ্ছে পৌরনীতি বা রাজনীতি। তো তাহলে রাজনীতির দিন দিন তোমার রাজনীতি বা পৌরনীতির যে বিষয়াবলী দিন দিন ডেভেলপড হচ্ছে, সময়ের বিবর্তনে তোমার এটা ডেভেলপ হচ্ছে এবং সেটা কোনো শেষ নেই। যতদিন মানুষ বেঁচে থাকবে এটা চলমান থাকবে। কথাগুলো কি বুঝতেছ? কি কঠিন মনে হয়? না, কঠিন না। হ্যাঁ, তোমরা নতুন শিক্ষার্থী হিসেবে একটু মনোযোগ দিবে, বইগুলোকে দেখবে, ইনশাল্লাহ আরও ক্লিয়ার হয়ে যেতে পারবে। হ্যাঁ, তো যে কথাটা বলতেছিলাম, তাহলে পৌরনীতির বিষয়বস্তু কি? পৌরনীতির বিষয়বস্তু হচ্ছে মানুষের আচরণ, মানুষের সাথে সম্পর্কিত সকল বিষয়, জনগণের সাথে নাগরিকতার সাথে জড়িত, নাগরিকের সাথে জড়িত সকল বিষয় এই পৌরনীতির আলোচ্য বিষয়। তাহলে নাগরিক কোথায় বসবাস করে? রাষ্ট্রে। ভেরি গুড। হ্যাঁ, এই যে রাষ্ট্রটাকেও কী বলা হয়? এটা হচ্ছে পরিবারের সম্প্রসারিত রূপ। একটা শিশু প্রথমে শিক্ষা গ্রহণ করে কোথা থেকে? তার পরিবার থেকে। তারপর সে হাঁটি হাঁটি পাপা করে বড় হয়, হ্যাঁ, তারুণ্যদীপ্ত হয়, হ্যাঁ, প্রাপ্তবয়স্ক হয়, একটা পর্যায়ে সে রাষ্ট্রের নাগরিক। এখন এই যে বৃহত্তর চত্বর, এই রাষ্ট্রের নাগরিকতা থেকে, এই রাষ্ট্রের বিষয়াবলী থেকে আমরা আন্তর্জাতিকতার দিকে ধাবিত হই। এইভাবেই আস্তে 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 আসলে পুরোপুরিভাবে আমরা কি হই? বিশ্বব্যাপী আমরা আমাদের চিন্তা চেতনাগুলোকে নিয়ে শেয়ারিংয়ে চলে যাই। এই যে বিষয়াবলী, এই সবগুলোর জ্ঞান আমরা আহরণ করি পৌরনীতি থেকে। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছ। তোমরা বইয়ের প্রথম অধ্যায়ের এই প্রথম অংশ থেকে উৎপত্তিগত ব্যাখ্যা, যে পৌরনীতির তোমাদের যে প্রশ্নগুলো হয়, যে পৌরনীতির উৎপত্তিগত শব্দের উৎপত্তিগত অর্থ ব্যাখ্যা করো। ওই যে প্রথমেই ল্যাটিন শব্দগুলো যে বললাম, হ্যাঁ, সিভিস এবং সিভিটাস, এই ব্যাখ্যাগুলো দিতে হবে। তাছাড়া তোমার আসতে পারে ওই তোমার অবজেক্টিভে তোমাদের যেটা হয়, হ্যাঁ, এমসিকিউ তোমাদের যেটা হয় সেটা হলো যে ওই যে সিভিটাস শব্দের অর্থ কী, সিভিটাস কোন ভাষার শব্দ, তারপর সিভিস, CIVIS, সিভিস কোন ভাষার শব্দ, হ্যাঁ, তোমার এই বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে। তাছাড়া হচ্ছে যে পৌরনীতির উল্লেখযোগ্য সংজ্ঞা, হ্যাঁ, কোনটি, বা সংকীর্ণ অর্থে পৌরনীতি কী, ব্যাপক অর্থে পৌরনীতি কী, হ্যাঁ, এই বিষয়গুলো তোমরা EM হোয়াইট এবং FI গ্লাউড এর সংজ্ঞাটা অবশ্যই পড়বে। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ এই অংশে তোমাদের কাজগুলো হয়ে যাবে। তো আজ আর ডিটেলসে যাচ্ছি না, আমরা নেক্সট ক্লাসে পরবর্তী অংশ নিয়ে কথা বলবো। তোমরা বাসায় অনুসরণ করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।